ঠিক আছে, আমরা তাহলে শুরু করি, মুভ করি, প্রসিড করি। দেখো, শ্বসন ও শ্বাসক্রিয়া আসলে মানব শরীরতত্ত্বের ভিতর যে চ্যাপ্টার গুলো আছে জুওলজিতে, তোমরা জানো যে চ্যাপ্টার গুলো আসলে ভালো করে পড়া গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য যতটা গুরুত্বপূর্ণ, যদি তুমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখো বা ডাক্তার হতে চাও, এই বেসিক জিনিসগুলো সম্পর্কে আসলে একটু আইডিয়া থাকা উচিত। এগুলো আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো চলো আমরা আস্তে ধীরে শুরু করি। দেখো, মানব শরীরতত্ত্ব, রেসপিরেশন এন্ড ব্রিদিং, এটা নিয়ে আমরা পড়বো। শুরু থেকে এগুলো কিছু লাগবে না, আমরা একবারে সরাসরি আমাদের শ্বসনতন্ত্রের পার্ট গুলায় চলে যাই। খেয়াল করো, তো আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট, এই রেসপিরেটরি ট্র্যাক্টকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। এখানে দেখো, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, এই পাশে আছে বায়ু পরিবহন অঞ্চল, আর একটা পাশে আছে শ্বসন অঞ্চল। মানে ধরো আমি রেসপিরেটরি ট্র্যাক্টটা যদি এমনি আঁকি, এমনি এই পাশে একটা ফুসফুস, এই পাশে একটা ফুসফুস, ব্রঙ্কাস, ট্রাকিয়া। তো আলটিমেটলি হচ্ছে একটা পার্ট আছে যারা শুধুমাত্র বায়ু গ্রহণ করবে এবং বায়ু ত্যাগ করবে। এর মধ্যে দেখো আছে নাসা রন্ধ্র, ভেস্টিবিউল, মানে শুরুর দিকের পার্টটুকু। নাসা রন্ধ্র আছে, ভেস্টিবিউল আছে, নাসা গহ্বর, পশ্চাৎ নাসা রন্ধ্র, নাসা গলবিক, ষড়যন্ত্র। দেখো, তোমার এখানে এমন না যে সবগুলা মুখস্থ করতে হবে, এটা জানতে হবে যে ষড়যন্ত্র পর্যন্ত। দেখো, নাসা রন্ধ্র থেকে ষড়যন্ত্র পর্যন্ত গ্রহণ আর ত্যাগ অঞ্চল। গ্রহণ আর ত্যাগ অঞ্চল মনে রাখবা, যখন আমরা কাউকে ত্যাগ করি, মনে করো যে হ্যাঁ, তোমাদের রাকিব ভাইয়া মনে করো আমার সাথে প্রেম করে, এখন আমি ওকে ত্যাগ করব। ত্যাগ করতে হলে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে। দেখবা বাংলা সিনেমা দেখবা যে শ্বশুর শাশুড়ি ত্যাগ করে, কি করে? ষড়যন্ত্র করে। তাই গ্রহণ ও ত্যাগ অঞ্চল শেষ হবে ষড়যন্ত্রে। ভুল করে না এটা। গ্রহণ ও ত্যাগ অঞ্চল কোথায় শেষ? ষড়যন্ত্রে শেষ। কারণ আমরা ত্যাগ করি ষড়যন্ত্র করার মাধ্যমে। ঠিক আছে, তুমি ষড়যন্ত্র করে তোমার কোন বান্ধবী বা বন্ধুকে ত্যাগ করতে চাও, নাকি তোমার ইয়েকে ত্যাগ করতে চাও? এই যে আজকে যেমন এতগুলা বউ, এতগুলা বিয়ে করছি আমি সফলভাবে, আমি সবাইকে কিন্তু ষড়যন্ত্র করে করে ত্যাগ করছি, বুঝছো? এরপর দেখো, বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল শুধুমাত্র দুইটা জিনিস বলবে, ট্রাকিয়া, ব্রঙ্কাস। ট্রাকিয়া, ব্রঙ্কাস, ট্রাকিয়া আর ব্রঙ্কাস, দুইটা কথা বলবে। এই একটা ট্রাকিয়া, দেখো ব্রঙ্কিয়াল, প্রান্তীয় ব্রঙ্কিয়াল আছে, ঠিক আছে, তুমি জানো প্রান্তীয় ব্রঙ্কিয়াল। দেখো, শ্বসন ব্রঙ্কিয়াল শ্বসন অঞ্চলের অংশ, তুমি ইজিলি আলাদা করতে পারবা। ব্রঙ্কিয়াল কি পরিবহন অঞ্চল না শ্বসন অঞ্চল? ভাইয়া, প্রান্তীয় ব্রঙ্কিয়াল পরিবহন অঞ্চল, শ্বসন ব্রঙ্কিয়াল শ্বসন অঞ্চল। নর্মালি দেখলেই তোমার এটা মনে থাকবে, যা বাকি আছে সব শ্বসন অঞ্চলের অংশ। তাহলে দেখো, বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চল শেষ হলো কোথায়? ষড়যন্ত্রে শেষ হলো। এখান থেকে আর কিছু জানার দরকার নেই, সহজ জায়গা, সহজভাবে মনে রাখলেই হবে। ঠিক আছে, আমি পুরো জিনিসটা আবার রিপিট করি, তোমাকে কোশ্চেন করি। বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চল, বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চল, এটা কিসের ভিতর পড়ছে? এটা শেষ কোথায়? বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চলের শেষটা কোথায়? কমেন্ট করো। বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চলের শেষটা কোথায়? সবাই কমেন্ট করবা। প্রথম প্রশ্ন এটা। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, শ্বসন ব্রঙ্কিয়াল কোন অঞ্চলে? পরিবহন অঞ্চল নাকি শ্বসন অঞ্চল? শ্বসন ব্রঙ্কিয়াল কোন অঞ্চলে? এই প্রশ্নটা উত্তর দিয়ে ফেলো। আমি এখন সহজ সহজ টপিক গুলো একটু পড়ি। প্রথম দিকে একদম পানি পানি লাগবে, আমি জাস্ট স্পেসিফিক যেটুকু লাগবে ওইটুকু ফুটে ফুটে পড়াই দিব। ঠিক আছে, তুমি আগে কিছু পড়নি, কোনো সমস্যা নেই, এখন থেকে যেটুকু পড়বা সলিড পড়বা। দেখো, চলে আসি। এখানে দেখতে পাচ্ছি বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চলের মধ্যে দেখো আমরা আগেই পড়ে আসছি যে, ঠিক আছে, সম্মুখ নাসারন্ধ্র, সম্মুখ নাসারন্ধ্রে নেজাল সেপ্টাম আছে, নেজাল সেপ্টাম। দেখো, মনে করো যে এই যে এই নাসা গহ্বর, দুটা নাসা গহ্বরে, একটা গহ্বরে একটা গহ্বর, মাঝখানে ভাগ হয়েছে যে জিনিসটা দিয়ে, সেটাকে বলে সেপ্টাম। তাহলে দেখো, নেজাল সেপ্টাম এটা দিয়ে দুই ভাগে ভাগ হয়। দেখো, নেজাল সেপ্টামের মাধ্যমে দুটি নাসারন্ধ্রের বিকাশ করছে। ঠিক আছে, মানে দুই ভাগে ভাগ হয়েছে কি দিয়ে? নেজাল সেপ্টাম দিয়ে। একটু জানো, আর কিছু দরকার নেই, ভাগ হচ্ছে নেজাল সেপ্টাম দিয়ে। পরীক্ষায় অনেকে আসে, অনেক সময় অনেকে শুনতে চায়, অনেক প্রশ্ন থাকে যে ভেস্টিবিউলের প্রাচীরে প্রচুর লোম থাকে। ভেস্টিবিউলে লোম থাকে, ভেস্টিবিউলে অনেক কি থাকে বললাম? লোম থাকে। তাহলে নেজাল সেপ্টাম দুই ভাগে ভাগ করছে, আর ভেস্টিবিউলের ক্ষেত্রে লোম থাকে। তাহলে দেখো, ভেস্টিবিউলের ক্ষেত্রে বললাম অনেক লোম থাকে। ঠিক আছে, এরপর দেখো নাসা গহ্বর। ভাইয়া, একটা বিষয় দেখো, অপটিক্স, ওই যে দেখো না যে হচ্ছে চশমা কি, ঠিক আছে? আচ্ছা শোনো, তা ওই চশমার দোকানগুলায় দেখবার নাম লেখা থাকে যে এই রাকিব অপটিক্স, সোনিয়া অপটিক্স, সায়া অপটিক্স। তো সিয়াম ভাইয়ের নামে কিন্তু সবকিছু আছে, আমি দেখছি দোকানের নাম সিয়াম অপটিক্স। আবার মনে করো যে ওই আগের দিন দেখতেছিলাম যে ওই মিষ্টির দোকান লেখা সিয়াম কনফেকশনারি। এরপরে আমি দেখছি খেলাধুলার একটা দোকান, ওই খেলাধুলা মার্কেটের একটা দোকান আছে, নাম সিয়াম খেলাঘর। এখন তো মানিয়ে নিলাম যে ভাইয়ের নামে একটা খেলাঘর আছে, ঠিক আছে, কিন্তু কালকের আগের দিন আমি গেছি একটু হচ্ছে ঢাকাতে আসতেছি, গোপালগঞ্জের দিকে দেখি একটা দোকানের নাম সিয়াম দুধ ঘর, মানে ভাইয়ের নামে একটা দুধের দোকান। খারাপ না,
মানে দোকানের নাম দুধ ঘর। তো এরকম একটা বিষয়। তো দেখো অপটিক্স মানে তুমি যেমন বোঝো চোখ, অলফ্যাক্টরি মানে আমরা বুঝি নাসা গহ্বর, এই নাক রিলেটেড ব্যাপার স্যাপার। তাই দেখো নাসা গহ্বরের যে কোষ, এই কোষের নাম হচ্ছে অলফ্যাক্টরি কোষ। তোমরা জানো অলফ্যাক্টরি, অপটিক্স, স্নায়ু আছে না? 1 নাম্বার কর্টেক্স স্নায়ুর নাম কি? স্নায়ু। অলফ্যাক্টরি স্নায়ু, এই অলফ্যাক্টরি স্নায়ু ঘ্রাণ নিতে সহায়তা করে। তাই মনে রাখবা নাসা গহ্বরে অলফ্যাক্টরি কোষ থাকে, নাসা গহ্বরে অলফ্যাক্টরি কোষ থাকে। এইটুকু একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এইটুকু একটু মনে রাখবা। এরপর চলে আসি পশ্চাৎ নাসারন্ধ্রে, ঠিক আছে? তাইলে আমাকে সবাই বলো যে নাসা গহ্বরে একটা কোষ আছে, এই কোষটার নাম কি? আরো একটা কোষ আছে যেটা মিউকাস ক্ষরণ করে, বাট আমি যেটা নাম শুনতে চাইছি এই নামটা সবাই কমেন্ট করো। যে নাসা গহ্বরে এই ঘ্রাণ সংবেদী কোন কোষটি থাকে? ঘ্রাণ সংবেদী কোন কোষটা পাওয়া যায়? পূর্বে তোমরা আমার অনেক গার্লফ্রেন্ডের নাম শুনছো, আজকে আমি আমার একটা বইয়ের নাম বলবো। যে আমার বইয়ের নাম হচ্ছে, আমার বইয়ের নাম হচ্ছে কোয়ানা। দেখো কত সুন্দর কিউট একটা নাম, কোয়ানা, পশ্চাৎ নাসারন্ধ্রে। এই আমার এই বইয়ের স্বভাব ছিল যেটা, ও সবার পিছনে লাগতো। এই কোয়ানা সবার পিছনে লাগতো, আমার অন্যান্য বউদের পিছনে লাগতো। পশ্চাৎ নাসারন্ধ্রের আরেক নাম হচ্ছে কোয়ানা। এটা তোমার জানতে হবে ভাই, যে পশ্চাৎ নাসারন্ধ্রের আরেক নাম। এটা বেশ বোর্ড পরীক্ষা টরীক্ষায় আসছে, সবাই একটু পারতে হবে আঁকি মাকি কোশ্চেন। যে পশ্চাৎ নাসারন্ধ্রের আরেক নাম কি? কোয়ানা। পশ্চাৎ নাসারন্ধ্রের আরেক নাম কোয়ানা, একটু জানলেই হবে, ঠিক আছে? যে পশ্চাৎ নাসারন্ধ্রের আরেক নাম হচ্ছে কোয়ানা। এরপর দেখো আছে স্বরযন্ত্র। আমি একটু আগে বলছিলাম ষড়যন্ত্র, এখন তোমাদের বোঝাবো স্বরযন্ত্র মানে কি। স্বর সৃষ্টি হয় যে যন্ত্রে তার নাম স্বরযন্ত্র। স্বর সৃষ্টি হয়েছে, স্বর সৃষ্টি হয়েছে, তাই নাম কিন্তু স্বরযন্ত্র। এই টার্মটাকে বুঝতে হবে যে শব্দ সৃষ্টি হয়। দেখো স্বরযন্ত্রে স্বর সৃষ্টি হয়, এটা কিন্তু পরীক্ষায় আসবে যে স্বর সৃষ্টি হয় কোথায়। তুমি বলবা স্বরযন্ত্রে স্বর সৃষ্টি হয়, এটা পরীক্ষায় আসে সবার আগে। তাহলে স্বরযন্ত্র নাম হচ্ছে স্বর সৃষ্টি হওয়ার জন্য। প্রেম যন্ত্র, প্রেম সৃষ্টি হয়, তাই না? স্বরযন্ত্রে স্বর সৃষ্টি হয়। দেখো এখন দেখো এই স্বরযন্ত্রের মধ্যে নাম, দেখো স্বরযন্ত্রে কি সৃষ্টি হয় বললাম? স্বর সৃষ্টি হয়। দেখছো আমার বউ আছে না কোয়ানা, কোয়ানার অভিশাপে আজকে আমার এই অবস্থা। দেখছো হঠাৎ করে হারাই গেল, একটা ভৌতিক ব্যাপার, ঠিক আছে? তো যার যে যন্ত্র আছে, স্বরযন্ত্র বাদেও তোমাদের স্বর অনেক যন্ত্র আছে, কোন যন্ত্রের কি কাজ সবার জানতে হবে। দেখো পাম্প যন্ত্র আছে, হার্ট পাম্প করে, অন্য কিছু হওয়ার দরকার নেই, আমরা সামনের দিকে যেতে পারি। এখানে আমি কিছু কথা বলবো ভাই, ইম্পর্টেন্ট ভাই। স্বরযন্ত্রে এই স্বরযন্ত্র নিয়ে ঝামেলা হয় যে স্বরযন্ত্রে কতগুলা হচ্ছে আছে। স্বরযন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি কোনটা, এটা তোমার সবার আগে জানতে হবে। যে সবচেয়ে বড় তরুণাস্থি হচ্ছে থাইরয়েড। 1 নাম্বার কথা, যে সবচেয়ে বড় তরুণাস্থি কয়টা? সবচেয়ে বড় তরুণাস্থি কোনটা বলবা? থাইরয়েড। দেখো এই থাইরয়েড দেখানোর জন্য মানুষ অনেকে অনেক কথা বলে, অনেকে দেখলাম অনেক দূরে গেছে টাকা খরচ করে থাইরয়েড দেখতে, কিন্তু তোমার থাইরয়েড বা অ্যাডামস আপেল আজকে তোমাদের আমি দেখাবো। দেখো এটা অনেক বড় হয়, তো এই কারণে এটাকে বলা হয় অ্যাডামস আপেল। এই দেখো এই যে এই দেখো এই যে অ্যাডামস আপেল, বুঝছো? এই যে দেখছো, আগের দিন শ্যাপে আমার এসে বলতেছে মইনুল আমার তো অ্যাডামস আপেল নাই। আমি তখন ভাইরে বললাম যে দেখেন ভাই, এটা তো পুরুষে থাকে, এই কারণে আপনার অ্যাডামস আপেল নেই। তো অ্যাডামস আপেল থাকতে হলে তো অবশ্যই কি হবে? দেখো এই যে দেখো দেখো দেখো। তাহলে ঠিক আছে, চলো আমরা শিখলাম যে স্বরযন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থির নাম হচ্ছে থাইরয়েড, এবং এই থাইরয়েড বড় হয় অ্যাডামস আপেল। অ্যাডামস আপেল না বলে এটা আসলে ওই আমাদের ধর্মে আদমস আপেল যে ব্যাপারটা আছে না, ওই যে আদমকে একটা ফল খাইতে নিষেধ করা হয়েছিল, ফলটা খাইছিল, গলায় বেঁধে গেছিল, ওইটার প্রতীক হিসাবে অ্যাডামস আপেল বলা হয়েছে। আদমস আপেল আসলে ওইভাবে আসছে, ঠিক আছে? আর স্বরযন্ত্রের উপর একটা ছোট অংশ থাকে, নাম হচ্ছে এপিগ্লটিস। তাহলে ছোট অংশটার নাম বললাম এপিগ্লটিস, আর বললাম সবচেয়ে বড় তরুণাস্থির নাম থাইরয়েড, ঠিক আছে? এখানে একটা কথা মনে রাখবা, দেখো এখানে লেখা আছে ভোকাল কর্ড আছে কয়টা? 6টা। ভোকাল কর্ড এমনি থাকে, এই 1 2 3, 1 2 3। দেখো 3 আর 3 কয়টা হয়েছে? 6টা। এখন অনেকে বলে কি জানো, যে এ পাশে একটা এ পাশে একটা, 2টা। তাহলে ভোকাল কর্ড 2টা অথবা 6টা। এই ভোকাল কর্ড 2টা অথবা 6টা, আমার বউ 2টা, বাচ্চা 6টা। ভোকাল কর্ড 2টা অথবা 6টা, ভুল করবে না, ভুল করবা না, ভুল করবা না। বললাম সবচেয়ে বড়টার নাম থাইরয়েড, আর সবচেয়ে ছোটটার নাম বলছি, যে সবচেয়ে ছোটটার নাম বলিনি, বলছি ছোট একটা অংশ আছে নাম হচ্ছে এপিগ্লটিস। আর বললাম ভোকাল কর্ড 2টা অথবা 6টা। স্বর সৃষ্টি হয় স্বরযন্ত্রে। স্বর সৃষ্টি হয় কোথায় বললাম? স্বরযন্ত্রে, ঠিক আছে?
চলো আমরা সামনের দিকে এগোই, এরপর আমি তোমাদের কিছু কোশ্চেন করবো। সবাই কমেন্ট সেকশনে আমাকে বলে দাও শর্ট সৃষ্টি না, যে ষড়যন্ত্রের সব থেকে বড় যে তরুণাস্থি তার নাম কি? ষড়যন্ত্রের সব থেকে বড় তরুণাস্থির নাম কি? ষড়যন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থির নাম কমেন্ট সেকশনে বলে দিবা। আমি সামনের দিকে যাব, বায়ু পরিবহন অঞ্চলে। পরের প্রশ্ন বলতো, ষড়যন্ত্রে ভোকাল কর্ডের সংখ্যা কত? ভোকাল কর্ডের সংখ্যা লিখে কমেন্ট করবা। ভোকাল কর্ডের সংখ্যা প্রথমে বলবো 6টা, অপশনে না পাইলে বলবা 2টা। ঠিক আছে, প্রথমে যদি কেউ বলে যে জীবনে কয়টা বিয়ে চাই, সবাই বেশি বলবে আগে 6টা। পরে যদি বলে যে না, ঠিক করে বললো 6টা তোমার জন্য অপশন নাই, তখন বলবা ঠিক আছে 2টা হলে চলবে। অ্যাটলিস্ট 2টার কম কখনোই না। চলো আমরা সামনের দিকে যাই, চলে আসি বায়ু পরিবহন অঞ্চলে। দেখো শ্বাসনালী বা ট্রাকিয়া, এই ট্রাকিয়া নিয়ে তোমার কিছু কথা জানতে হবে। দেখো এখানে লেখাই আছে ট্রাকিয়া 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা। 10 থেকে 12 সেন্টিমিটার, এই 12 সেন্টিমিটার টার্মটা যখন তুমি দেখবা তখনই তুমি মনে করবা যে 12 সেন্টিমিটার আরো কিছু জিনিস তোমার বডিতে আছে। যেমন 1 নাম্বার হচ্ছে ট্রাকিয়া, যেটা আমি তোমাদের বললাম, এই যে কেবল বললাম 12 সেন্টিমিটার লম্বা। এরপরে আছে হার্ট, হার্টও 10 থেকে 12 বা 12 সেন্টিমিটার। এরপরে আছে কিডনি, এরপরে কোথায় আছে কিডনি, কত সেন্টিমিটার বললাম? 12 সেন্টিমিটার। আরো একটা আছে ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউব। তাহলে 4টা জিনিস আছে, ট্রাকিয়া, হার্ট, কিডনি, ফেলোপিয়ান টিউব, 4টা। আরো একটা পড়াবো। কেমিস্ট্রিতে তুমি একটা জিনিস পাবা, নাম হচ্ছে স্প্যাচুলা। স্প্যাচুলা, এই স্প্যাচুলাও 12 সেন্টিমিটার লম্বা। এই 5টা জিনিস পড়াইলাম 12 সেন্টিমিটার লম্বা। দেখো ট্রাকিয়া, হার্ট, কিডনি, এমনে যাবা ট্রাকিয়া, হার্ট, কিডনি, ফেলোপিয়ান টিউব, সব মেয়েদের থাকে আর শ্যাপাস। আর কারো ফেলোপিয়ান টিউব নাই? এই তোমার ফেলোপিয়ান টিউব আছে? ফেলোপিয়ান টিউব আছে? যারা আমার 100টা বিয়ে দেখে হিংসা করে সবার ফেলোপিয়ান টিউব আছে, বুঝছো? তাহলে 12 সেন্টিমিটার লম্বা ট্রাকিয়া, হার্ট, কিডনি, ফেলোপিয়ান টিউব। ট্রাকিয়া, হার্ট, কিডনি, ফেলোপিয়ান টিউব, এরা সব 12 সেন্টিমিটার লম্বা। আচ্ছা বলতো, ষড়যন্ত্রের উপরে একটা ছোট অংশ থাকে, তার নাম কি? ষড়যন্ত্রের উপরে থাকে একটা ছোট তরুণাস্থি, নাম বলতে পারবো? কমেন্ট সেকশনে বলে দাও তো। তাহলে দেখো 12 সেন্টিমিটার কি কি পড়লাম? ট্রাকিয়া, হার্ট, কিডনি, ফেলোপিয়ান টিউব, স্প্যাচুলা। স্প্যাচুলা কি কাজে লাগে তোমার জানতে হবে, ভর পরিমাপে লাগে। কেমিস্ট্রি ফার্স্ট পার্টের প্রথম অধ্যায়ে আছে ভর পরিমাপে লাগে। তুমি জানো রোজার মধ্যে আমি আমার ভর কমাইছি, প্রায় 6 কেজি ওজন কমছে আমার। আমার তো খুবই মন ভালো, সেই শান্তিতে আছি। এখন থেকে আমাকে কেউ আর মুটুক বলতে পারবে না। তাহলে দেখো আমরা শিখে ফেললাম 12 সেন্টিমিটার লম্বা কি কি আছে। এরপরে আমরা চলে যাই, আবার একটু ট্রাকিয়া নিয়ে পড়াশোনা করতে হবে। চলো পড়ে ফেলি। তাহলে কতটুকু লম্বা পড়লাম, এরপর দেখো আমাদের লাগবে কয়টা তরুণাস্থি আছে। 15 থেকে 20টা তরুণাস্থি আছে। 15 থেকে 20টা তরুণাস্থি আছে, সবগুলা দেখো সি আকৃতির। ঠিক আছে, 15 থেকে 20টা সি আকৃতির তরুণাস্থি আছে, 12 সেন্টিমিটার লম্বা। ট্রাকিয়া 3টা কথা পড়াইছি, তাহলে বলো কি কি? 12 সেন্টিমিটার লম্বা, 15 থেকে 20টা তরুণাস্থি, সবগুলা সি আকৃতির। পারবো পারবো পারবো, সত্যি পারবা? সত্যি সত্যি কথা দিচ্ছ? ওকে ফাইন, ঠিক আছে তুমি পারবে। এরপর আমাদের লাগবে ব্রঙ্কাস। আসো আসো নিচে চলে আসো। ঠিক আছে, আমাদের এবার লাগবে ব্রঙ্কাস। এই কি কালি দিয়ে লেখা ভালো, কালো নাকি লাল? দেখি একটু কালো দিয়ে লিখে দেখি। দেখো এখানে ফুসফুসের হাইলাম দিয়ে প্রবেশ করে। এই প্রবেশ মানুষ কোথা দিয়ে করে? প্রবেশ দরজা দিয়ে। অন্য কিছু ভাবো কেন? এদিকে দেখো, প্রবেশ মানুষ দরজা দিয়ে করে। তাই সকল অঙ্গাণু দরজাকে বলে হাইলাম। তোমার মনের দরজা দিয়ে কে প্রবেশ করেছে? আমার মনের দরজা দিয়ে শত শত নারী প্রবেশ করেছে। সে ভাইয়া চেয়েছিল, আমি দেইনি। ওকে, তাহলে সবাই আমাকে বলো ট্রাকিয়া কি আকৃতির তরুণাস্থি নিয়ে গঠিত? কি আকৃতির? কমেন্ট করে ফেলো। এবার দেখো তাহলে আমরা যেটা বললাম, ওরে বাবা ওটা দেখা যাচ্ছে যে যে কোনো অঙ্গাণুর দরজা হচ্ছে হাইলাম। তাহলে সব কিছু প্রবেশ করবে কোথা দিয়ে? হাইলাম দিয়ে। তাহলে ব্রঙ্কাস ফুসফুসে প্রবেশ করলো কি দিয়ে বললাম? হাইলাম দিয়ে। ঠিক আছে, এটুকু মনে রাখতে হবে। ডান ব্রঙ্কাসটা দেখো লেখা হয়েছে 2 ভাগে, বাম ব্রঙ্কাসটা লেখা আছে 3 ভাগে। ঠিক আছে, সমস্যা
না সরি, এখানে একটু ভুল হয়েছে। না ঠিক আছে, বাম ব্রঙ্কাস 2 ভাগে, ডান ব্রঙ্কাস 3 ভাগে। এখানে একটু ভুল হয়েছে। দেখো রাইটটা লেফটটা, রাইটটা ভাগ হবে 3 ভাগে, লেফটটা ভাগ হবে 2 ভাগে। কেমন মনে রাখবা? মনে রাখবা এমনি, ডান পাশ ভালো তাই ডান পাশে 3টা ভাগ, বাম পাশ এভারেজ খারাপ বা এভারেজ তাই বাম পাশে 2টা ভাগ। ঠিক আছে, এটা মনে রাখবা। এটুকু আপাতত পারলেই হবে। 2টা ব্রঙ্কিওল আছে দেখো, প্রান্তীয় ব্রঙ্কিওল, শ্বসন ব্রঙ্কিওল। প্রান্তীয় ব্রঙ্কিওল পড়াইছিলাম পরিবহন অঞ্চলের অংশ, মনে আছে? আর শ্বসন ব্রঙ্কিওল হচ্ছে পরিবহন অঞ্চল না, এটা শ্বসন অঞ্চলের অংশ। এটুকু পারলেই আমি খুশি। দেখো শ্বসন অঞ্চলের অংশ হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল, আর পরিবহন অঞ্চলের অংশ হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল। ঠিক আছে, ডান ফুসফুস, ডান ব্রঙ্কাস 3 ভাগ, বাম ব্রঙ্কাস 2 ভাগ। ঠিক আছে, আমাকে বলো যে কোনো অঙ্গাণুর দরজা বলা হয় কোনটাকে? যে কোনো অঙ্গাণুর দরজা বলা হয় কোনটাকে? আমরা চলে যাচ্ছি সামনের দিকে। দেখো আমি যেটা বলছিলাম যে সবকিছু প্রবেশ করে কোথা দিয়ে? হাইলাম দিয়ে, কারণ হাইলামই হচ্ছে দরজা। ঠিক আছে, ফুসফুসের যে আবরণ, আবরণের নাম প্লুরা। আর গোলাপি রঙের দেখো স্পঞ্জের মতো অঙ্গ, জেনে রাখলা সমস্যা নেই। বাম আর ডান, আমি আগেই বলছি বাম পাশে একটু খারাপ ধরো, ডান পাশে একটু ভালো ধরবা। ডান 3 খণ্ড, বাম 2 খণ্ড। বামটার ওজন কম, ডানটার ওজন বেশি। বামটার খণ্ড কম, ডানটার খণ্ড বেশি। দেখো চলে যাই। বাম ফুসফুসটা ছোট, 565 গ্রাম, 2 লোব বিশিষ্ট। ডান ফুসফুসটা বড়, 625 গ্রাম, 3 লোব বিশিষ্ট। দেখছো, খুঁটে খুঁটে বই থেকে পড়তে হবে। বামটা বড় না, বামটা ছোট, 565 গ্রাম। ডানটা বড়, 625 গ্রাম। বামটায় 2 লোব, ডানটায় 3 লোব। একটু আগেই পড়াইছি। ঠিক আছে, প্রবেশ করবে কোথা দিয়ে? হাইলাম দিয়ে। পারবো না? এই দেখো লেখা আছে, ডান ফুসফুসে 10টা আর বাম ফুসফুসে 8টা সেগমেন্ট আছে। না পারলে জীবনেও চাকরি হবে না। তাহলে দেখো, আগে বলছিলাম খণ্ড আর এখন বলতেছি সেগমেন্ট। ডান ফুসফুস 3 খণ্ড, 10 সেগমেন্ট। বাম ফুসফুস 2 খণ্ড, 8 সেগমেন্ট। ভুল করলে ক্যারিয়ার ধ্বংস। পারবা না? অবশ্যই ভাবতে হবে। টেম্পারেচার কমাতো রাখি। ওকে, সবাই কমেন্ট সেকশনে আমার সাথে চলে আসো। সবাই আমাকে কমেন্ট সেকশনে বলবা ডান ফুসফুসের ওজন কত। ডান ফুসফুসের ওজন কত সবাই সুন্দর করে লিখে কমেন্ট করে দিবা। ডান ফুসফুসের ওজন লিখে কমেন্ট করতে বলছিলাম। দেখি কমেন্ট সেকশন। আমাকে বলো বাম ফুসফুসের সেগমেন্ট কয়টা? ডান ফুসফুসের ওজন যেহেতু বলছো, বাম ফুসফুসের সেগমেন্ট বলবা। ঠিক আছে, আমি তোমার সাথে ফুসফুসের কাজ নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ। চলে আসি। ফুসফুস থেকে প্রতিদিন পানি বের হয়ে যায়। ফুসফুস থেকে প্রতিদিন 400 থেকে 600 ml পানি বের হয়ে যায়। প্রত্যেক দিন 400 থেকে 600 ml পানি ফুসফুস থেকে বের হয়ে যায়। একটা কথা শিখাইলাম, নাম্বার 1 তোমার জানতে হবে সেরাটোনিন আর হিস্টামিন এই দুইটা সংরক্ষণ এবং বিমুক্ত করে। কিন্তু সেরাটোনিন কি ভাই, হিস্টামিন কি? আপনি সেরাটোনিন বললেন আর আমি পড়ে ফেললাম। সেরাটোনিন হচ্ছে এই তোমার রক্তনালী, তো রক্তনালীর সংকোচন ঘটায়, রক্তনালীর সংকোচন ঘটায়, রক্তপাত কমায়। তাহলে দেখো, সেরাটোনিন রক্তনালীর সংকোচন ঘটায়, রক্তপাত কমাচ্ছে। আর হিস্টামিন হচ্ছে অ্যালার্জি সৃষ্টি করে। এই অনেকে বলে না যে আমার অ্যালার্জি আছে, অ্যালার্জি আছে, অ্যালার্জি আছে। তাহলে অ্যালার্জি সৃষ্টি করে হচ্ছে হিস্টামিন। ওই যে অ্যালার্জি হলে একটা ওষুধ খায় দেখবা মানুষজন, হিস্টাসিন, ফেক্সোফেনাডিন খায় না, এগুলো সব অ্যান্টি হিস্টামিন, মানে হিস্টামিনটা দূরে সরানোর জন্য। তাহলে হিস্টামিন হচ্ছে অ্যালার্জি সৃষ্টি করে, সেরাটোনিন হচ্ছে রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে। তো ফুসফুস এই দুইটা জিনিসটাই বডিতে বাইর করে দেখো। বাইরা যা, এখান থেকে যা, সব দুজনে বের করে দেয়। কারে কারে? সেরাটোনিনকে আর হিস্টামিনকে। সেরাটোনিন, হিস্টামিন। রক্তনালীর সংকোচন করে রক্তপাত কমায় সেরাটোনিন, অ্যালার্জি সৃষ্টি করে হিস্টামিন। ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে, পারবা সত্যি? এই যেটাকে বিমুক্ত করে কে? ফুসফুস। ফুসফুস একটা কাজ করে, একটা হরমোন আছে ভাইয়া, কঠিন জিনিস পড়াচ্ছি, অ্যানজিওটেনসিনোজেন। এই অ্যানজিওটেনসিনোজেন নামের লাস্টে ভাই একটু রিমোটটা দাও তো, ফুল মোডে দিয়ে দাও তো, মোডটা চেঞ্জ করো। আমার আবার খুব শীতল পানি প্রাণী তো,
একদমই শীতল তাপমাত্রার প্রাণী আমি। তো দেখো লিভার থেকে কঠিন জিনিস, মেলা কঠিন জিনিস, যারা ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও শুধুমাত্র তারা শিখো, বাকিরা দেখো না পারলে নাই, কোনো সমস্যা নেই। লিভার থেকে অ্যানজিওটেনসিনোজেন আসে, লিভার থেকে একটা নিষ্ক্রিয় প্রোটিন আসে অ্যানজিওটেনসিনোজেন, ওইটাকে অ্যানজিওটেনসিন 1 বানায় কিডনি। তাহলে কিডনি কি বানালো? অ্যানজিওটেনসিন 1। আর এই অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 বানায় ফুসফুস। তাহলে দেখো লিভার থেকে একটা নিষ্ক্রিয় প্রোটিন আসলো, নাম অ্যানজিওটেনসিনোজেন, অ্যানজিওটেনসিনোজেন থেকে অ্যানজিওটেনসিন 1 বানায় কিডনি, অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 বানায় ফুসফুস। ঠিক আছে, দেখো একটা আমার শ্বশুরের ঘরে একটা মেয়ে জন্ম নিল, নাম অ্যানজিওটেনসিনোজেন, ওকে প্রথম বিয়ে করে প্রথম বাচ্চা বানালাম আমি, অ্যানজিওটেনসিন 1 একটা বাচ্চা। এরপর আমি ডিভোর্স দিয়ে দিলাম, আমার কে জানি একজন বিয়ে করলো, বিয়ে করে সে হচ্ছে লাল, সে বিয়ে করে আরেকটা বাচ্চা বানালো, হয়ে গেল 2টা বাচ্চা অ্যানজিওটেনসিন 2। ঠিক আছে, এখন তোমার পারতে হবে, এটা ক্যারিয়ার শেষ হয়ে যাবে এটা না পারলে। সবাই ভালো করে দেখো, শিখো, আমার কোশ্চেনের উত্তর দাও। অ্যালার্জিক সারাদান বা অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী কোন রাসায়নিক পদার্থ? অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী কোন রাসায়নিক পদার্থ? প্রথম প্রশ্ন উত্তর দিয়ে ফেলো। অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী কোন রাসায়নিক পদার্থ? প্রথম প্রশ্ন উত্তর দাও। পরবর্তী প্রশ্নের উত্তর দিবা, অ্যানজিওটেনসিনোজেন থেকে অ্যানজিওটেনসিন 1 বানায় কে? অ্যানজিওটেনসিনোজেন থেকে অ্যানজিওটেনসিন 1 কে বানায়? ভালো কথা, আমার তো এটা জানতে হবে যে অ্যানজিওটেনসিন 2 আসলে কি কাজ করে। ও মূত্রের পরিমাণ কমায়, অ্যানজিওটেনসিন 2 মূত্রের পরিমাণ কমায়, এটুকু জানতে হবে তো। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করলে যেটা হয় এই জিনিসগুলো তুমি ভুলবা না, বুঝছো? কমেন্ট না করলে আস্তে আস্তে ভুলে যাবা। চলে আসি এবার, দেখো ফুসফুসের কার্যকারী একক। দেখো আমাদের ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা বয়সের সাথে সম্পর্কিত। নবজাতক আমি, আমার অ্যালভিওলাস হচ্ছে 20 মিলিয়ন, দেখছো? এই যে আমি, দেখো আমার অ্যালভিওলাস 20 মিলিয়ন। 8 বছরের বাচ্চা 300 মিলিয়ন। 8 বছরের বাচ্চা কত? 300 মিলিয়ন। অনেক এসব ছন্দ বানায় পড়ে, ভাই ছন্দ যত কম পড়া যায় তত ভালো, ছন্দ পড়ে কিন্তু লাভ নাই, ছন্দ পড়লেই ভুল হবে। তাহলে দেখো নবজাতক বলবো 20, নবজাতক 20, 8 বছরে 300, পূর্ণবয়স্ক মানুষে 480। তাহলে দেখো নবজাতকে 20, 8 বছরে 300, পূর্ণবয়স্ক মানুষ 480। অনেকে দুইটা পড়তে পারে, তুমি সব পড়বা, পড়ার ক্ষেত্রে কোনো ছাড় নেই। নবজাতক 20, 8 বছরে 300, পূর্ণবয়স্ক মানুষ 480। ঠিক আছে, এইটুকু একটু পারতে হবে, তাহলেই হবে। এরপর দেখো, এরপর লাগবে এই যে দেখো এখানে দেখো একটা বিষয় লাগবে ভাই, অ্যালভিওলাসের প্রাচীর একটা কোষ আছে, নাম সেপ্টাল কোষ, খুবই ইম্পর্টেন্ট, এটা তুমি না পারলে তুমি ফেল। এটা মুখস্থ করো সবার আগে, যে অ্যালভিওলাসের প্রাচীর একটা কি কোষ আছে? সেপ্টাল কোষ। এই সেপ্টাল কোষ থেকে কি খরিত হয়? সারফেক্টেন্ট খরিত হয়। সারফেক্টেন্ট কি? হোয়াট ইজ সারফেক্টেন্ট? সারফেক্টেন্ট হচ্ছে এক প্রকার ফসফোলিপিড। এই হচ্ছে 8 বছরের বাচ্চা। এই 8 বছরের বাচ্চার অ্যালভিওলাসের সংখ্যা কত? তুমি কমেন্ট করে জানাও। 8 বছরের বাচ্চার অ্যালভিওলাসের সংখ্যা কত? কমেন্ট সেকশনে এখনই জানাও, দেখি কে কে পারে। আমি হচ্ছে নবজাতক, আমার অ্যালভিওলাসের সংখ্যা সবাই জানে 20 মিলিয়ন। তুমি 8 বছরের বাচ্চা, তোমার ক্ষেত্রে অ্যালভিওলাসের সংখ্যা কত? এটাই আমার কমেন্ট সেকশনে জানতে হবে। চলো তাহলে দেখো, সেপ্টাল কোষ থেকে আসে সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট হচ্ছে এক প্রকার সারফেক্টেন্ট হচ্ছে এক প্রকার ফসফোলিপিড। তাহলে সারফেক্টেন্ট এক ধরনের কেমন লিপিড বললাম? ফসফোলিপিড, এটা পারতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, সারফেক্টেন্ট কি করে দেখো আমি তোমাদের বুঝাই। এই যে মনে করো অ্যালভিওলাস, এই অ্যালভিওলাস গুলোর মধ্যে যে এয়ার ঢুকতেছে, অক্সিজেন ঢুকতেছে, তো সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ হওয়া দরকার না? ফুলতেছে ছাড়তেছে, ফুলতেছে ছাড়তেছে। এখন এই অ্যালভিওলাসে যদি বাইরে থেকে টাইনে ধরে, পৃষ্ঠ টানের জন্য যদি বাইরের থেকে টান খায়, তাহলে কি সংকোচন প্রসারণ ভালো হবে? হবে না। তাই সারফেক্টেন্ট
পৃষ্ঠটান কমায়। ভাইয়া আবার বল, সারফেক্টেন্ট কি কমায়? পৃষ্ঠটান কমায়। এটা না জানলে পরীক্ষা হলে তোমার মার্কস কমবে, তাই আগে পৃষ্ঠটান কমাও, মার্কস বাড়বে। সারফেক্টেন্ট কি কমায়? পৃষ্ঠটান কমায়। কোন কোষ থেকে আসে? সেপ্টাল কোষ থেকে আসে। কোন ধরনের পদার্থ? ফসফোলিপিড। কত সপ্তাহ থেকে গঠন শুরু হয়? 23 সপ্তাহ। মানব ভ্রূণ বলি কত সপ্তাহে? 24 সপ্তাহ। অনেক কথা শিখে ফেলছি, চলো আবার প্র্যাকটিস করি। দেখো তাহলে সেপ্টাল কোষ, কি কোষ বললাম? সেপ্টাল কোষ থেকে কি আসে? সারফেক্টেন্ট। কেমন পদার্থ? ফসফোলিপিড। কি করে? পৃষ্ঠটান কমায়। সারফেক্টেন্ট কত সপ্তাহে গঠন শুরু হয়? 23 সপ্তাহ। কত সপ্তাহে মানব ভ্রূণ বলবো? 24 সপ্তাহ। আমার কথা কি বোঝা গেছে? অনেক কঠিন না? তুমি পারবে আমি জানি। বলো, পূর্ণবয়স্ক মানুষে অ্যালভিওলাসের সংখ্যা কত? পূর্ণবয়স্ক মানুষে অ্যালভিওলাসের সংখ্যা কত? সবাই কমেন্ট করো। এই দেখো 23 সপ্তাহ। তোমরা জানো কিনা 23 সপ্তাহে সারফেক্টেন্ট শুরু হয়, 24 সপ্তাহ থেকে আমরা মানব ভ্রূণ বলি। তাই এর আগ পর্যন্ত অ্যাবর্শন করা যাবে। অ্যাবর্শন কি তোমাদের আগে বুঝতে হবে। এটা কালকে রাতে আমি 4-5 ঘন্টা পড়াশোনা করছি অ্যাবর্শন নিয়ে, মানে আমার গাইনি পড়তেছিলাম, গাইনির টপিক আর কি। তো হচ্ছে অ্যাবর্শন হচ্ছে মানে অনিচ্ছাকৃত যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চা চাচ্ছে না, এই বাচ্চাকে ভূমিষ্ঠ হতে না দেওয়ার যে প্রসেস, এটাই আসলে অ্যাবর্শন। তো এই গর্ভপাত বাংলায়, ইংলিশে অ্যাবর্শন বলে। তো তোমাদের জানো কিনা ওদের রাকিব ভাইয়ের গর্ভপাত হয়েছে কিছুদিন আগে, ওর অ্যাবর্শন করা হয়েছে। ওর বাচ্চার বয়স ছিল 14 সপ্তাহ, এই কারণে কোনো সমস্যা হয়নি। 23 সপ্তাহ 24 সপ্তাহ আগ পর্যন্ত অ্যাবর্শন করা যাবে, ঠিক আছে? যদি শিয়াব ভাই মনে হয় কিছুদিন পর অ্যাবর্শন করা লাগবে, তো যাদের অ্যাবর্শন লাগবে জানাবা। এই রাকিব আছে, শিয়াব ভাই আছে, ভাইরা স্পেশালিস্ট। তো মনে একবার অ্যাবর্শন করা যাবে কত সপ্তাহ পর্যন্ত? দেখো 24 সপ্তাহ পর্যন্ত, ঠিক আছে? এরপর চলে আসে দেখো শ্বাসপেশি। শ্বাসপেশি মনে একবার দুইটা। শ্বাসপেশি কয়টা আছে? দুইটা। একটা হচ্ছে ইন্টারকোস্টাল আর একটা ডায়াফ্রাম। এরা হচ্ছে প্রধান শ্বাসপেশি, ভাই বুঝছো? প্রধান শ্বাসপেশি বলবা দুইটাকে, একটা হচ্ছে ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল। তোমরা একটা গান শুনছো না, দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে? ডায়াফ্রাম আমাদের পেটের মধ্যে মানচিত্র দাগ, উপরে বক্ষ, নিচে উদর। উদর মানে পেট, আর বক্ষ মানে বুক। বুক আর পেটের মাঝখানে যে মানচিত্রের দাগ, ওটি হচ্ছে ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রাম হচ্ছে বক্ষ আর উদরের মাঝখানে পৃথক করে। এই দুইটা পেশি আছে শ্বাসপেশি, নাম বলো কি কি? ইন্টারকোস্টাল আর ডায়াফ্রাম। পরীক্ষায় আসে ডায়াফ্রামে কোন স্নায়ু যায়? কোন স্নায়ু? যে ডায়াফ্রাম মানে ভালোবাসে, ডায়াফ্রামের মধ্যেই থাকতে চায়। দেখো ডায়াফ্রামের মধ্যে যে ফ্রা আছে না, ফ্রা, এই ফ্রাতে ফ্রেনিক নার্ভ। তাহলে ডায়াফ্রামে কোন স্নায়ু যায়? ফ্রেনিক নার্ভ যায়। ডায়াফ্রামে কোন স্নায়ু যায়? ফ্রেনিক নার্ভ যায়। এই যে যদি বারবার এরকম নার্ভ যাওয়া আসা করে, তাহলে ভবিষ্যতে রাখিবের মধ্যে দেখবা গর্ভপাত হয়ে গেছে। তাহলে ডায়াফ্রামে কোন স্নায়ু যায়? ফ্রেনিক স্নায়ু যায়। ফ্রেনিক। তাহলে দেখো শ্বাসপেশি আছে দুইটা, ইন্টারকোস্টাল, ডায়াফ্রাম। ইন্টারকোস্টাল, ডায়াফ্রাম। ডায়াফ্রামে যে স্নায়ু যায় তার নাম ফ্রেনিক স্নায়ু। ডায়াফ্রামে যে স্নায়ু যায় তার নাম হচ্ছে ফ্রেনিক স্নায়ু। চলো চলে আসি নাসার। এই যে দেখো আমাদের শ্বসনতন্ত্রের কাজগুলো সম্পর্কে আমার একটু আইডিয়া থাকতে হবে, এই জায়গাগুলো একটু পারতে হবে, বুঝছো? দেখি একটু কি লাগবে এখান থেকে। দেখো ফুসফুসের কাজ, ফুসফুস হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ, সবাই জানে। কিন্তু কোশ্চেন হবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয় কোথায়? আমরা পড়তেছিলাম না যে শ্বসনতন্ত্রের একক হচ্ছে অ্যালভিওলাস। দেখো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয় কোথায়? অ্যালভিওলাসে। অবশ্যই অ্যালভিওলাসে হবে, অ্যালভিওলাসে হবে। এই মনে আছে নবজাতকে অ্যালভিওলাস কতগুলা? কমেন্ট করো তো দেখি, নবজাতকে অ্যালভিওলাস কতগুলা? সবাই কমেন্ট করার অভ্যাস করো, একটু কমেন্ট করার প্র্যাকটিস করলে এই জিনিসগুলো মনে থাকবে, বুঝছো? শিওরলি মনে থাকবে। কমেন্ট না করলে এই জিনিসগুলো আস্তে 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 মাথার মধ্যে শেড হয়ে যাবে। দেখো আমি তোমাদের আগেই পড়ে আসছি যে শ্বসনতন্ত্র থেকে প্রতিদিন 400 থেকে 600 ml পানি বের হয়। তাহলে প্রতিদিন কতটুকু পানি বের হয়? 400 থেকে 600 ml। 400 থেকে 600 ml। অনেকে কোশ্চেন হতে পারে, ভাইয়া এই যে পিডিএফটা, তুমি পিডিএফটা পরে ক্লাস ধরে ধরে দাগাই নিতে পারবা, ঠিক আছে? শিখে গেল জায়গাটা। তাহলে প্রতিদিন কতটুকু পানি বের হয়? 400 থেকে 600 ml। একটা কঠিন প্রশ্ন করব রাকিব, কি করি? দেখো বলো সবাই, ওরা পারবে কি পারবে না, কি মনে হয়? অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 বানায় কে? বলো।
1 থেকে 2 বানায় কি কিডনি নাকি লিভার বলো বলো কে বানায় অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 কে বানায় কিডনি না লিভার তোমার আজকে পারতেই হবে দেখি দেখি কি অবস্থা নবজাতকের ক্ষেত্রে 20 মিলিয়ন লিখছে অনেকে ফারহানা ফাইজা প্রথম টোপে পা দিছে উত্তর দিছে লিভার ভুল উত্তর না উত্তর লিভারও না উত্তর কিডনিও না উত্তর হচ্ছে ফুসফুস আমরা একটু সামনের দিকে যাই তাহলে এই পর্যন্ত আমরা শিখে ফেললাম চল দেখো তোমরা জানো ভারতের একজন ব্যাটসম্যান আছে বিরাট কোহলি ও হচ্ছে কুলি ওর নাম বিরাট কোহলি আর আমাদের ফুসফুসে দুই ভাগে ভাগ করছে যে কুলি তার নাম হচ্ছে ট্রাবেকুলি দেখো অ্যালভিওলাস ফুসফুসের অ্যালভিওলাসকে দুই ভাগে ভাগ করছে কে ভাগ করছে ট্রাবেকুলি তাহলে ট্রাবেকুলি কি করছে অ্যালভিওলাসকে দুটি ভাগে ভাগ করছে তাহলে ট্রাবেকুলি বললাম দুই ভাগে ভাগ করছে অ্যালভিওলাসকে তাহলে অ্যালভিওলাসকে দুই ভাগে বিভক্ত করছে কে ট্রাবেকুলি চলো আমরা বহিঃশ্বাসন অন্তঃশ্বাসনের সামনে যাই দেখি কি আছে এখানে পড়ার মতো চলে আসি দেখো আমি তোমাদের বলছিলাম যে শ্বাসনে দুই ধরনের পেশি ইনভলভ আছে একটা নাম হচ্ছে ইন্টারকোস্টাল আর একটা নাম হচ্ছে ডায়াফ্রাম এই দেখো ডায়াফ্রাম আর এই যে ইন্টারকোস্টাল তাহলে কয়টা পেশি ইনভলভ আছে দুইটা ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল তোমাদের মনে আছে নিশ্চয়ই আমি পড়াই দিছি ডায়াফ্রামে কোন স্নায়ু ফ্রেনিক্স স্নায়ু ডায়াফ্রামে কোন স্নায়ু ফ্রেনিক্স স্নায়ু আর ইন্টারকোস্টালে ইন্টারকোস্টাল স্নায়ু এটা সহজ এটা এমনি দেখলেই পারবা তুমি ইন্টারকোস্টালে ইন্টারকোস্টাল স্নায়ু পারবা না যে কোথায় কোন স্নায়ু সাপ্লাই দেয় ইন্টারকোস্টালে ইন্টারকোস্টাল স্নায়ু ডায়াফ্রামে ফ্রেনিক্স স্নায়ু ইন্টারকোস্টালে ইন্টারকোস্টাল স্নায়ু ডায়াফ্রামে ফ্রেনিক্স স্নায়ু লক্ষ্মী ছেলে মেয়ে পারবে আমি জানি এই রাখি পারবে না জি ভাই অবশ্যই পারবে থ্যাংক ইউ চলো আমরা সামনের দিকে যাই দেখে ফেলি সামনে কি লাগবে ছবি আছে এইটা একটু পড়বো আমরা সুন্দর করে দেখি শ্বাস প্রশ্বাস আর নিঃশ্বাসের মধ্যে কিছু পার্থক্য আমরা পড়ি দেখো নিঃশ্বাস নিষ্ক্রিয় পদ্ধতি প্রশ্বাস সক্রিয় পদ্ধতি পরীক্ষায় যদি পার্থক্য আসে কেমনে মনে রাখবো ভাইয়া নিতে নিঃশ্বাস নিতে নিষ্ক্রিয় ঠিক আছে দেখো এরপর চলে আসি প্রশ্বাস ডায়াফ্রাম নিচে আসে তাহলে ডায়াফ্রাম নিচের দিকে নেমে সমতল হয়ে গেলে প্রশ্বাস আর ডায়াফ্রাম উপরের দিকে বেঁকে ধনুকের মতো হয়ে গেলে নিঃশ্বাস এই দুইটা জিনিস তুমি না পারলেই আমি খুশি দেখো আমি আবার বোঝাই বলি এই দেখো ডায়াফ্রাম উপরের দিকে উঠে গেছে ধনুকের মতো হয়ে গেছে দেখো এই যে তীর তাহলে তীর ধনুক আছে না এই যে আমি তো আমার সকল হার্টের থেকে ভালোবাসা এমনি বের করি এমনি ধনুক দিয়ে আমার গার্লফ্রেন্ডের হার্টে মেরে দিই ওর হার্টে যায় যে এই ভালোবাসা বিধে যায় কখন বিধে যায় নিঃশ্বাসের সময় বুঝছো তাহলে নিঃশ্বাস ধনুকের মতো হবে উপরের দিকে উঠে যাবে প্রশ্বাস নিচের দিকে নামবে সমতল হবে প্রশ্বাস নিচের দিকে সমতল মনে রাখবা প্রশ্বাস নিচে সমতল তাহলে নিঃশ্বাস উপরে ধনুক ঠিক আছে ভুল করলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই যাও সব সম্পর্ক শেষ সত্যি কথা আজকে যদি এটা ভুল করো আমার কোনো সম্পর্ক নেই তোমার সাথে চলো আমরা এবার শ্বাসকেন্দ্র পড়বো তার আগে সবাই কমেন্ট সেকশনে বলে আসো যে যদি ধনুকের মতো পাই তাহলে আমি কি বলবো প্রশ্বাস নাকি নিঃশ্বাস ধনুকের মতো হলে কি বলবা প্রশ্বাস নাকি নিঃশ্বাস পরবর্তী প্রশ্ন কোনটা সক্রিয় প্রক্রিয়া প্রশ্বাস না নিঃশ্বাস আমরা বুঝছি এবার দেখো এখান থেকে আমাদের কি জানতে হবে শ্বাসকেন্দ্র কয়টা শ্বাসকেন্দ্র আছে দেখো চারটা তাহলে শ্বাসকেন্দ্র কয়টা চারটা শ্বাসকেন্দ্র আছে ওকে এটুকু জানলাম আমরা দেখো এক জোড়া থাকে দেখো পন্সের পাশে এক জোড়া স্নায়ুকেন্দ্র মেডুলার পাশে আরেক জোড়া স্নায়ুকেন্দ্র তাহলে পন্সের পাশে এক জোড়া মেডুলার পাশে এক জোড়া এখন দেখো পন্সের পাশে যারা আছে তাদের নাম হচ্ছে নিউমোট্যাক্সিক অ্যানিউরিস্টিক নিউমোট্যাক্সিক অ্যানিউরিস্টিক আবার বলি নিউমোট্যাক্সিক অ্যানিউরিস্টিক দেখো নিউমোতে ন আছে অ্যানিউয়ে ন আছে পন্স এই যে পন্স মাঝখানে ন আছে তাহলে দেখো নিউমোট্যাক্সিক অ্যানিউরিস্টিক এই দুটো হচ্ছে পন্সে
ঠিক আছে, বলো সবাই। নিউমোট্যাক্সিক, উচ্চারণ করো, নিউমোট্যাক্সিক, অ্যানিউস্টিক, এই দুটো হচ্ছে পন্সে। আমি এমনি বলি সবসময়, শ্বসনের 4টা কেন্দ্র এমনি বলবো, ডিআরজি, ভিআরজি, নিউমোট্যাক্সিক, আর এটা হচ্ছে অ্যানিউস্টিক। তাহলে তুমি এই দুটা বলতেছো পন্সে, তাহলে বাকি দুটারে কই বলবা? মেডুলা বলে দিবা। যদি পরীক্ষায় আসে শ্বসন কেন্দ্র কোথায়, তাহলে তুমি কেন্দ্র বললে বলবা মেডুলা। শ্বসন কেন্দ্র কোথায় তুমি বলবা মেডুলাতে। আর যদি পরীক্ষায় আসে শ্বসন হার কোথায়, তাহলে তুমি বলবা পন্সে। সব ঝামেলা শেষ। দেখো আমরা প্র্যাকটিস করি। শ্বসন হার বলতে পন্স। এই পন্স করে যদি, এই তুমি ওঠো, এদিকে আসো। তুমি ওই যে কয়েকদিন আগে একটা মেয়ের সাথে ডেটে গেছিল না পন্স করে, তো ওই মেয়ে কি তোমার মেনে নিছিল? পন্স করে গেলে কেউ মেনে নেয়? তো তুমি পন্স না পড়লে তুমি জীবন যুদ্ধে হারবা, হারতো না? বসো এখানে, হেরে গেছে জীবন যুদ্ধে। পন্স না পড়লে, পন্স পড়লে জীবন যুদ্ধে হারবা। তাই পন্স হচ্ছে শ্বসন হার, পন্স শ্বসন হার, আর মেডুলা কেন্দ্র। তাহলে শ্বসন কেন্দ্র হচ্ছে মেডুলা, শ্বসন হার হচ্ছে পন্স। শ্বসন কেন্দ্র মেডুলা, শ্বসন হার হচ্ছে পন্স। শ্বসন কেন্দ্র 4টা, ডিআরজি, ভিআরজি, এই দুইটা মেডুলায়, নিউমোট্যাক্সিক, অ্যানিউস্টিক, এই দুইটা পন্সে। ইন্টারমিডিয়েট লেভেলে এটুকু জানা অনেক অনেক অনেক। তাও তুমি যদি পারো ভালো, না পারলে সমস্যা নেই, দাঁড়াবে মেডুলা দেখা দেবে। পরীক্ষা যদি ভুলে দাও তাহলে কোনো কথা নেই, সব মেডুলা বলবো। ওরে ভাই মেডুলা জায়গায় নিয়ে আগে, তারপর দেখতেছি। চলো তাহলে তোমার কাছে আমি প্রশ্ন ছুড়ে দেই, বলো যে শ্বসন কেন্দ্র কোথায়, মেডুলা নাকি পন্সে? শ্বসন কেন্দ্র। সেকেন্ড প্রশ্ন, শ্বসন হার কোথায়? তাওসিফ কবির সামিদ বলছে আমার সাথে সম্পর্ক না থাকাই ভালো, সম্পর্ক থাকলে জিএস থাকবে না। বাহ, থ্যাংক ইউ, অনেক ভালো কমপ্লিমেন্ট দিলাম। তোমার বউ থাকবে না বসে, যাও, দোয়া করে দিলাম। চলে আসি পরের প্রশ্নে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবা যে নিউমোট্যাক্সিক পড়াইলাম না একটু আগে, নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক, এই দুটা কোথায় রে, মেডুলা নাকি পন্সে? বলতো বলতো দেখি কেমন পারিস। নিউমোট্যাক্সিক আর অ্যানিউস্টিক এই দুটা কার পাশে, মেডুলার পাশে না পন্সের পাশে? দেখি দেখি দেখি, একটু কমেন্ট সেকশনে দেখি বসগুলারে কই। দেখ এখন কোন স্নায়ু কি প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে এটা বুঝতে হবে। প্রতিবর্ত ক্রিয়া মানে কি? মনে করো এই যে আমার হাতটা এখানে রাখা আছে, এই মারতে গেলে হাতটা সরাই নিলাম, হাতে মশা কামড়াচ্ছে, অটো রিফ্লেক্সে আমি মশাটাকে মারলাম, এটা হচ্ছে রিফ্লেক্স। তো এই রিফ্লেক্সের মধ্যে একটা রিফ্লেক্স আছে তোমরা জানো, হাঁচি। এই হাঁচিটা নিয়ন্ত্রণ হয় নাক দ্বারা। তুমি হাঁচি কি মুখ দিয়ে দাও না নাক দিয়ে দাও? নাক দিয়ে দেয় না? নাকের মধ্যে কি কোষ পড়ে আসছে? অলফ্যাক্টরি কোষ। কোন স্নায়ু? অলফ্যাক্টরি স্নায়ু। তাহলে হাঁচির জন্য দায়ী হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু, হাঁচির জন্য দায়ী হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। কাশি, কাশির জন্য দায়ী হচ্ছে ভেগাস স্নায়ু। মুখস্থ করে ফেলো, কাশির জন্য দায়ী হচ্ছে ভেগাস স্নায়ু, হাঁচির জন্য দায়ী হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। গ গ ওই যে আছে না, বমি বমি আসে বাট বমি হয় না, গ্যাগ রিফ্লেক্স। এই গ্যাগ প্রতিবর্ত হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল। গ গ তাহলে গ্যাগ প্রতিবর্ত হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল। হাঁচি, কাশি, গ্যাগ। দেখো হাঁচির জন্য অলফ্যাক্টরি স্নায়ু, কাশির জন্য ভেগাস স্নায়ু, গ্যাগের জন্য গ্লোসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু। আগে কমেন্ট সেকশনে লিখে দাও শ্বসন কেন্দ্র কয়টা আছে, শ্বসন কেন্দ্র কয়টা। প্রত্যেকে কমেন্ট করার চেষ্টা করো, প্রত্যেকে। প্রত্যেকে চেষ্টা করো কমেন্ট করার। তাহলে দেখো হাঁচির জন্য অলফ্যাক্টরি স্নায়ু, কাশির জন্য ভেগাস স্নায়ু, গ্যাগের জন্য গ্লোসোফ্যারেঞ্জিয়াল। গ গ গ্যাগ গ্লোসোফ্যারেঞ্জিয়াল, হাঁচি, কাশি, গ্যাগ। ঠিক আছে, এবার একটা জিনিস পড়াই ফাঁকা বোর্ডে, ঠিক আছে ভাইয়া? আমি একবার নিঃশ্বাস নিলাম, এই যে একবার নিঃশ্বাস নিলাম, এটা হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম আগে মানে এটা বুঝতে হবে ভাই কি বলতেছে। আমি তোমার এটাই বলছি যে এটা হচ্ছে টাইডাল ভলিউম। আমি যে কালার দিয়ে লাল উঠতেছে কারণ কি রে? টাইডাল ভলিউম।
টাইডাল ভলিউম, একবার নিলাম একবার ছাড়লাম, টাইডাল ভলিউম এটা হচ্ছে 500। এই টাইডাল ভলিউম কত এমএল? 500 এমএল। কঠিন প্রশ্ন করি একটা, ফুসফুস একদিনে কত এমএল পানি বের করে দেয়? কত থেকে কত এমএল একটা রেঞ্জ পড়াইছি আমি, লক্ষ্মী ছেলের মতো কমেন্ট করতো। ফুসফুস একদিনে কত থেকে কত এমএল পানি বের করে দেয়? শ্বসন কেন্দ্র 4টা। স্বপ্নিল কারটা দেখে কমেন্ট করবে, কারোটা দেখার দরকার নেই, শ্বসন কেন্দ্র 4টা আমার কাছে শুনে কমেন্ট করো। ঠিক আছে, তাহলে দেখো টাইডাল ভলিউম কত এমএল? 500 এমএল। টাইডাল ভলিউমের পরে আছে একটা ভলিউম যার নাম হচ্ছে রেসিডুয়াল ভলিউম। এই রেসিডুয়াল ভলিউম কি জিনিস আমি তোমাকে শিখাই। আমি নিঃশ্বাস নিলাম, ছাড়লাম, কিন্তু আমি নিঃশ্বাস নেওয়া ছাড়ার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু আছে যেটা ফুসফুস থেকে কখনো বেরোয় না। কখনোই আমরা চেষ্টা করলে ফুসফুস থেকে বের করতে পারি না। এটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। মানে তোমার যেটা রেসিডুয়াল ভলিউম, তুমি শত চেষ্টা করে ওটা তোমার ফুসফুস থেকে বের করতে পারবা না। রেসিডুয়াল ভলিউম কখনো বের করা যায় না, রেসিডুয়াল ভলিউম বের করা যায় না। তাই আর মনে রাখবা রেসিডুয়াল ভলিউম পরিমাণে বলবা 1500 ml। যদিও সঠিক উত্তর হচ্ছে 1200 ml। তুমি এটাও জেনে রাখো, ওটাও জেনে রাখো, পরীক্ষায় আসলে 1500 ml পর্যন্ত দাগাই দিও, বইতে এটাই দেওয়া আছে। তাহলে দেখো টাইডাল ভলিউম 500 ml, রেসিডুয়াল ভলিউম 1500 ml। ভাইটাল ক্যাপাসিটি, আমি সর্বোচ্চ চেষ্টা করে যতটুকু বায়ু নিতে পারি, সর্বোচ্চ চেষ্টা করে যতটুকু বায়ু নিতে পারি, এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। সর্বোচ্চ যতটুকু নিতে পারি, এই ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 4500 ml। কয়েকদিন আগে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট খেলাকালীন সময় আমি বাংলাদেশ টিমের সাথে ছিলাম, একদিন পুরোপুরি বাংলাদেশ দলের সাথে ছিলাম। আমার আবার ক্রিকেট অনেক পছন্দ, তো সুযোগটা হাতছাড়া করিনি, সবার সাথেই ছিলাম। একটু ছবি তুলছি, গল্প করছি। তো ওনারা সবাই জিম টিম করে অনেক, বুঝছো। মুশফিককে দেখতেছি সেহরি করছে, সারাদিন খেলছে, এরপরে ইফতারি পর আবার যে জিমও করতেছে রোজা থেকে। তো এটা আসলে দৌড়বিদদের ক্ষেত্রে, যারা অ্যাথলেট, তাদের ফুসফুসের ক্যাপাসিটি অনেক বেশি থাকে। অ্যাথলেটদের ক্ষেত্রে ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 6000 ml। তাহলে অ্যাথলেটদের ক্ষেত্রে ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 6000 ml। তাহলে দেখো টাইডাল ভলিউম বললাম 500, টাইডাল ভলিউম 500, রেসিডুয়াল ভলিউম 1500, রেসিডুয়াল ভলিউম 1500, ভাইটাল ক্যাপাসিটি আমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে 4500। কিন্তু সাকিব, মুশফিক, বাংলাদেশের যারা অ্যাথলেট, মেসি আছে, আমার মেসি, বিশ্বকাপ জয়ী মেসি, 6000 ml অ্যাথলেটদের। মনে থাকবে না? সত্যি থাকবে। এটা কিন্তু বইয়ের বাইরের টপিক। একটা জিনিস পড়াইলাম, সবাই একটু মাথা ঠান্ডা করে দেখে নেবে, তোরা পারবি আমি জানি। তাহলে দেখো টাইডাল ভলিউম 500, রেসিডুয়াল 1500, ভাইটাল ক্যাপাসিটি 4500, অ্যাথলেটদের ক্ষেত্রে বলছি 6000। ঠিক আছে, পারবা না এটুকু? সত্যি কথা দিলে পারবা? আমি মুছে দিলাম কিন্তু। সবাই কমেন্ট সেকশনে আমাকে বলো যে রেসিডুয়াল ভলিউম কত, রেসিডুয়াল ভলিউম কত। যদি আমি সর্বোচ্চ চেষ্টা করে যতটুকু নিতে পারি, এটাকে কি বলে? ভাইটাল ক্যাপাসিটি নাকি টাইডাল ভলিউম? সর্বোচ্চ যতটুকু নিতে পারবো এটাকে কি বলবা? রেসিডুয়াল ভলিউম সবাই লিখছে 1500 ml। ঠিক আছে, পরের প্রশ্নটা বলো টাইডাল ভলিউম কত। সবাই টাইডাল ভলিউমটা লিখে কমেন্ট করে দাও তো, দেখি তোমার টাইডাল ভলিউমটা পারো কিনা। এরপর চলে আসো অক্সিজেন পরিবহন নিয়ে আমরা আলোচনা করি। দেখো দেখো সবার আগে প্রথম কথা হচ্ছে অক্সিজেন কিভাবে আসলে যায়। দেখো অক্সিজেন কোন প্রক্রিয়ায় পরিবহিত হয়? উত্তর হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়। বলো প্রক্রিয়া কোনটা বললাম? ব্যাপন প্রক্রিয়া। তো দেখো এই যে রক্তবাহিকা আর এই যে হচ্ছে অ্যালভিওলাস। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ফুসফুসে যে রক্ত আছে, এই রক্তবাহিকার মধ্যে অক্সিজেনের চাপ থাকে 40 মিলিমিটার। কত মিলিমিটার বললাম? 40 মিলিমিটার। আর অ্যালভিওলাসের মধ্যে যে অক্সিজেন আছে তার মধ্যে চাপ থাকে 104। তাহলে দেখো অ্যালভিওলাসের মধ্যে 104 আর বললাম যে রক্তবাহিকার মধ্যে 40, এই দুটা ব্যালেন্স হয়, এই দুটা মিলে ব্যালেন্স হয় 100-তে। এইটুকু পারতে হবে ভাই। এই তিনটা কথা বললাম। অ্যালভিওলাসের মধ্যে ছিল 104 আর রক্তনালীর মধ্যে ছিল 40।
দুইটা ব্যালেন্স হয় কত এসে 100 তে এসে। আর প্রক্রিয়ার নাম কি প্রক্রিয়া বললাম? ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়া 40 আর বললাম 140 আর ব্যালেন্স হয় কত 100 তে। এটুকু যেন তুমি পারো। এটা বললে আমার সাথে আমি তো অনেক রাগ করবো, অনেক কষ্ট পাবো। ঠিক আছে? আর ওই ভৌত দ্রবণ রূপে দুই ভাবে বাহিত হয়, বুঝছো? অক্সিজেন একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। ভৌত দ্রবণ রূপে 2%, রাসায়নিক যৌগ রূপে 98%। এটুকু পারতে হবে। ভৌত দ্রবণ রূপে 2%, রাসায়নিক যৌগ রূপে 98%। ঠিক আছে? বলো অক্সিজেন কি প্রক্রিয়ায় বাহিত হয়? কোন প্রক্রিয়ায় অক্সিজেন বাহিত হয়? সবাই কমেন্ট করে দাও তো। অক্সিজেন বাহিত হওয়ার প্রসেসটার নাম কি? সবাই কমেন্ট করো। চলো এরপর চলে আসি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বাহিত হয় তিন ভাবে, দেখো। ভৌত দ্রবণ রূপে, এরপরে আরো দুইটা আছে রাসায়নিক যৌগ আর কার্বামিনো যৌগ রূপে, বুঝছো? তো ভৌত দ্রবণ রূপে কার্বন ডাইঅক্সাইড 5% যায়। এই একটু জানো যে ভৌত দ্রবণ রূপে 5% যায়। ঠিক আছে, চলো আমরা সামনের দিকে যাই। এখানে দেখো আমি তোমাদের একটা জিনিস শিখাই দিব। দাঁড়াও, একটা জিনিস একটা টার্ম একটু শিখাবো তোমাদের, বুঝছো? এই দেখো, এই যে অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিনটা ভাই অস্থায়ী যৌগ, এটা তোমার জানতে হবে, বুঝছো? এটা ভুলে গেলে ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। অক্সিজেনের চাপ কমে গেলেই এটা কিন্তু পুনরায় আবার কি হয়, ভেঙে যায়। তো এটা তোমার ভাবতে হবে যে অক্সি হিমোগ্লোবিন কি স্থায়ী যৌগ না অস্থায়ী যৌগ? উত্তর হচ্ছে অস্থায়ী যৌগ। কিন্তু কার্বক্সি হিমোগ্লোবিন যেটা আছে এটা স্থায়ী যৌগ। তাহলে কার্বক্সি হিমোগ্লোবিন স্থায়ী, কিন্তু অক্সি হিমোগ্লোবিন অস্থায়ী। কেমন মনে রাখবে? দেখো, অতে অক্সি হিমোগ্লোবিন, অতে অস্থায়ী। অতে অক্সি হিমোগ্লোবিন, অতে অস্থায়ী। ঠিক আছে? এই তোমরা আমাকে বলো যে অ্যালভিওলাসের মধ্যে চাপ কত থাকে? 104 নাকি 40? অ্যালভিওলাসের মধ্যে চাপ থাকে কত? সবাই কমেন্ট করো। অ্যালভিওলাসের মধ্যে চাপ কত থাকে? ওকে, এরপর চলে আসি। দেখো এখানে তোমার একটা বিষয় জানতে হবে, কার্বামিনো যৌগ রূপে। দেখো কার্বামিনো যৌগ আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন আর একটা হচ্ছে কার্বামিনো প্রোটিন। এটুকু জানলাম যে একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন আর একটা হচ্ছে কার্বামিনো প্রোটিন। 2 ml যায় কার্বামিনো হিমোগ্লোবিন রূপে আর 1 ml যায় কার্বামিনো প্রোটিন রূপে প্রতি 100 তে। তাহলে 100 তে দেখো কার্বামিনো হিমোগ্লোবিন 2%, কার্বামিনো প্রোটিন 1%। এই আর কিছু না লাগবে না, এইটুকু জানলেই হবে যে কার্বামিনো যৌগ দুইটা আছে, কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো প্রোটিন। 100 ml এ 2% কার্বামিনো হিমোগ্লোবিন আর 1% কার্বামিনো প্রোটিন। দেখো হিমোগ্লোবিন নামটাও বড় তাই পার্সেন্টও বেশি। দেখো কত পার্সেন্ট? 2%। কার্বামিনো প্রোটিন নাম ছোট, পার্সেন্ট কম। কয় পার্সেন্ট? 1%। ঠিক আছে, আর কিছু লাগবে না। এরপর চলে এসো ভাইয়া, এই জায়গায় একটা ইম্পর্টেন্ট কথা আছে। বাইকার্বনেট তো দুইটা বাইকার্বনেট হয়, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, বুঝছো? দেখো প্লাজমায় সোডিয়াম বাইকার্বনেট হয় আর আরবিসি তে পটাশিয়াম বাইকার্বনেট হয়। ছেলেপেলে এটা কেউ পারে না, ম্যাক্সিমাম ছেলেমেয়ে ভুল করে। প্লাজমাতে সোডিয়াম বাইকার্বনেট, আরবিসি তে পটাশিয়াম বাইকার্বনেট। প্লাজমাতে সোডিয়াম বাইকার্বনেট, আরবিসি তে পটাশিয়াম বাইকার্বনেট। তুমি জানতে পারো, মনে রাখো, তো এটা ভুল করা যাবে না। প্লাজমায় সোডিয়াম বাইকার্বনেট, আরবিসি তে পটাশিয়াম বাইকার্বনেট। প্লাজমায় সোডিয়াম বাইকার্বনেট, আরবিসি তে পটাশিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, সবাই আমাকে বলে ফেলো যে আরবিসি তে কি হিসাবে বাহিত হয়, সোডিয়াম বাইকার্বনেট নাকি পটাশিয়াম বাইকার্বনেট? তাহলে দেখো প্লাজমায় কি, সবাই একটু কমেন্ট করে ফেলো তো। এরপর চলে আসো ক্লোরাইড শিফট। এটা এসএসসি তে আসে, এসএসসির জন্য গুরুত্বপূর্ণ টপিক। যে দেখো লোহিত রক্তকণিকা থেকে বাইকার্বনেট আয়ন বের হয়ে গেছে, তাই ক্লোরাইড লোহিত কণিকায় প্রবেশ করে। তোমার এটা জানতে হবে যে কোথা থেকে যায়। প্লাজমা টু আরবিসি ক্লোরাইড যায়। এমনি আমি বলি সবসময় P2R, এটা মনে রাখতে হবে। যে তুমি যে বারবার বলতেছো ক্লোরাইড শিফট হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? উত্তর প্লাজমা থেকে আরবিসি তে যাচ্ছে। ক্লোরাইড কই থেকে কই যাচ্ছে? প্লাজমা থেকে আরবিসি তে যাচ্ছে। এইটুকু মনে রাখতে হবে। আবার বলো, কই থেকে কই যাচ্ছে? প্লাজমা থেকে আরবিসি তে যাচ্ছে। ঠিক আছে, প্লাজমা থেকে আরবিসি তে যাচ্ছে। ওকে, চলো
এরপর এগুলো লাগবে না। এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট দুইটা কথা আছে, একটু শিখে ফেলি। 3টা লাইন, এটা 3টা লাইনই পারতে হবে, 3টা লাইনই মেডিকেলে আসার মতো। দেখো হিম আর গ্লোবিনের অনুপাত কত? 1:25। হিম আর গ্লোবিনের অনুপাত 1:25। সবাই কমেন্ট করে দাও গ্লোবিন আর হিমের অনুপাত কত। গ্লোবিন আর হিমের অনুপাত সবাই কমেন্ট করে দাও। দেখি কে কে দেখে দেখে বলতে পারে গ্লোবিন আর হিমের অনুপাত কত। দেখি দেখি কমেন্ট সেকশনে কি অবস্থা। গ্লোবিন আর হিমের অনুপাত কত? হিমের মধ্যে দেখো আয়রন আছে কত পার্সেন্ট? 33.33%। পাঁচ মার্ক। আর আমাদের সমগ্র রক্তে কতটুকু আছে? 4 থেকে 5 গ্রাম। সারা বডিতে 4 থেকে 5 গ্রাম আয়রন আছে। সারা বডিতে 4 থেকে 5 গ্রাম আয়রন আছে। আর বললাম যে হচ্ছে হিমে কত পার্সেন্ট? 33.33%। তাহলে দেখো 33.33%। আর এবার বললাম কত গ্রাম? 4 থেকে 5 গ্রাম। কত অনুপাত? দেখি কমেন্টে কি লিখছে। 25:1, 1:25 ভুল করছে কিন্তু দেখতে পাচ্ছি। দিনা তুমি ভুল করছো। এরপর দেখো এই পরে আসছে একটু আগে তোদের সাথে যেমন এই সম্পর্ক অক্সিহিমোগ্লোবিন স্থায়ী না অস্থায়ী যৌগ? দেখ অস্থায়ী যৌগ। কমেন্ট করো তো কার্বক্সিহিমোগ্লোবিন কেমন যৌগ? কার্বক্সিহিমোগ্লোবিন কেমন যৌগ? সারা বডিতে আয়রন আছে দেখো 4 থেকে 5 গ্রাম। এরপর চলে আসো আমরা সরাসরি পড়বো হচ্ছে সাইনাস গুলা। চলো সবাই বলো যে আয়রন কত পার্সেন্ট আছে হিমোগ্লোবিনের মধ্যে? আয়রন কত পার্সেন্ট? স্থায়ী, পার্মানেন্ট, তাই না? থ্যাংক ইউ সো মাচ। সবাই বলো যে সারা বডিতে কতটুকু আয়রন আছে? সারা বডিতে আয়রনের পরিমাণ কত? সারা বডিতে আয়রনের পরিমাণ কত? এই দেখছো এটা দেখছো নাকি? বুঝলি পাবো তোমাদের ভাবি এই রাকিব চেনা লাগছে না ছবিটা? জি ভাই। এটা কি? এটা 10 নম্বর গার্লফ্রেন্ড। কার? আপনার। না আমার 10 নম্বর গার্লফ্রেন্ড। সরি, ওর কাছে আসলে সব ডাটা দেওয়া আছে তো ও মনে রাখতে পারে। তার একটু ছোট করে নি। ঠিক আছে চলো। তো দেখো কই অফিসে আনলক করো। ঠিক আছে আনলক করে নিচ্ছি, সমস্যা নেই। চলো আমরা দেখি 4 প্রকার সাইনাস আছে। কয় প্রকার? সাইনাস মানে দেখো তো ঠিক আছে কিনা নিচে। সাইনাস মানে আসলে বায়ুপূর্ণ অস্থি, বায়ুপূর্ণ ফাঁকা জায়গা, এটাকে আমরা বলি বেসিক্যালি সাইনাস। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? দেখো এবার আমরা হচ্ছে 4টা সাইনাস দেখতে পাচ্ছি, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েড, স্পেনয়েড। ঠিক আছে, 4টা সাইনাস আমার বছর পরীক্ষা আসছিল। তো মনে রাখবা, দেখো যে 16-17 লেখাই আছে। স্পেনের ম্যাক্স মানে ম্যাক্সওয়েল আছে না, ফ্রান্সে এলো। এই তোমরা ক্রিকেট খেলা দেখো কি? একটু কমেন্ট করতে যাবে আমি ক্রিকেট খেলা বলছি এবং দেখি। স্পেনের ম্যাক্স ফ্রান্সে এলো, স্পেনের ম্যাক্স ফ্রান্সে এলো। ঠিক আছে, 4টা দেখো। স্পেনে হচ্ছে স্পেনয়েড, ম্যাক্সে হচ্ছে ম্যাক্সিলারি, ফ্রান্সে হচ্ছে ফ্রন্টাল, এলোতে হচ্ছে এথময়েডাল। স্পেনের ম্যাক্স ফ্রান্সে এলো। ছন্দটা সবার আগে মুখস্থ করে ফেলি। স্পেনের ম্যাক্স ফ্রান্সে এলো, স্পেনের ম্যাক্স ফ্রান্সে এলো। এই চোখগুলাকে আবার এঁকে দিব। দেখো আমি আঁকলে একটা সুন্দর হইতো। ইস রে, এমনি আঁকবে না, এমনি আঁকবে ঠোঁট, এমনি আঁকবে মাথা, এই যে দেবে কান, এই যে হাত পা। তো দেখো স্পেনের ম্যাক্স ফ্রান্সে এলো, স্পেনয়েড, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, আর একটা কি বললাম? এথময়েডাল। 4টা মনে রাখতে হবে। দেখো আমি তোমাদের একবারে শিখাই দিই। এই দেখো, এই যে চোখের নিচে যে জায়গা আমার হাত আছে না, এটা হচ্ছে বলবা ম্যাক্সিলারি। ঠিক আছে, চোখের উপরে এই যে কপালে, এটা হচ্ছে ফ্রন্টাল। তাহলে ফ্রন্টাল চোখের উপরে, চোখের নিচে বলছি ম্যাক্সিলারি। 2 চোখের মাঝখানে হলে বলবা হচ্ছে এথময়েড, আর 2 চোখের পিছনে ডানার দিকে হলে বলবা স্পেনয়েড। তুমি এমনি মনে রাখবে। দেখো 2 চোখের পিছনের দিকে দেখো স্পেনয়েড, 2 চোখের মাঝখানের দিকে এই যে এটা হচ্ছে এথময়েড। এই যে নিচে দেখো এই যে ম্যাক্সিলারি, উপরে দেখো এই যে ফ্রন্টাল। 2 চোখের মাঝখানের দিকে এথময়েড, আর 2 চোখের পিছনের দিকে
পিছনের দিকে হচ্ছে স্পেনয়েড। এটা পারতে হবে নিচে, উপরে, মাঝের দিকে আর পিছনে। এই 4টা পজিশন যেন ক্লিয়ার থাকে, ঠিক আছে? এটা যেন ভুল না হয় কোনোভাবেই। চলো আমরা পরেরটা দিকে যাই। এই সাইনাসে যদি ইনফেকশন হয় তখন সেটাকে আমরা সাইনোসাইটিস বলি। সাইনাসের ইনফেকশন হলে সাইনোসাইটিস বলি আমরা। তাহলে দেখো সাইনোসাইটিস আছে, দেখো অ্যাকিউট সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকিউটের স্থায়িত্বকাল দেখো 4 থেকে 8 সপ্তাহ, ক্রনিক হচ্ছে 2 মাস। দেখো অ্যাকিউট বেশি, 4 সপ্তাহ মানে 1 মাস, 2 মাস। তাহলে 2 মাসের কম হলে বলবা অ্যাকিউট, 2 মাসের বেশি হলে বলবা ক্রনিক। হিসাব শেষ। 2 মাসের কম অ্যাকিউট, 2 মাসের বেশি হলে ক্রনিক, ঠিক আছে? এইটুকু একটু মনে রাখলেই হয়ে যাবে, এখান থেকে আর কিছু দরকার নেই। এরপরে দেখো সাইনোসাইটিসের একটা কারণ হতে পারে টনসিল বড় হলে। টনসিল যদি বড় হয় এটা সাইনোসাইটিসের একটা কারণ, টনসিল বড় হওয়া। তোমরা অনেকেই কিন্তু টনসিলের সমস্যায় ভুগো, টনসিল বড় হলে সাইনোসাইটিস হতে পারে। আর একটা সমস্যা আছে জেনেটিক সমস্যা, সিস্টিক ফাইব্রোসিস, এটা হলে হতে পারে। সিস্টিক ফাইব্রোসিস আর টনসিল এটুকু একটু মনে রেখো, এর কিছু দরকার নাই, লেস ইম্পর্টেন্ট জায়গা আর কি। চলে আসে ওটিটিস মিডিয়া, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওটিটিস মানে কানের সংক্রমণ, ওটিটিস মানে কানের সংক্রমণ, আর ওটিটিস মিডিয়া মানে মধ্যকর্ণের, ওটিটিস মিডিয়া মানে মধ্যকর্ণের সংক্রমণ। ওটিটিস মিডিয়া মানে কি বললাম? মধ্যকর্ণ। মিডিয়া মানে মাঝে, তুমি বুঝছো। এখন দেখো এটা কাদের বেশি হয়? শিশুদের। এই মায়ের দুধ খাওয়ায় যখন বাচ্চারা, মানে বাচ্চারা না, মারা যখন বাচ্চাকে দুধ খাওয়ায়, দেখবা গ্রামের দিকে মনে করো যে বাসে জার্নি করতেছে, এমন সময় বাচ্চারা দুধ খাওয়াচ্ছে, তো কি হয়? বাসে ঝাঁকি লাগে। তো ওই সময় আর কি ওইটা একদম স্পেসিফিক দুধটা গলাবিল দিয়ে না, যে অনেক ক্ষেত্রে ইউস্টেশন নালি দিয়ে কানের ভিতর চলে যায়। পরে ওইটা দুধ তো অটোমেটিক, ওর মধ্যে প্রোটিন আছে, তো ব্যাকটেরিয়া ডেভেলপ করার জন্য ভালো হয়, ওইখানে ইনফেকশন হয়ে যায়। এই যে যে ঝামেলাগুলো, ইনফ্লামেশন, ইনফেকশন, এই যে যে ঝামেলা, এই ইনফেকশনটার জন্যই আলটিমেটলি হচ্ছে সমস্যাটা হচ্ছে। তো আমি মানে বাচ্চারা যখন দুধ খায়, সঠিক পজিশনে দুধ না খাওয়ানোর কারণে এই সমস্যাটা অনেক বেশি হয়। ডে কেয়ারে যেসব বাচ্চারা থাকে তাদের ক্ষেত্রে বেশি হয়, বয়স্কদের তুলনামূলক অনেক কম হয়। এটা নিয়ে আমরা সামনে আলোচনা করবো। চলো, এই যেমন ধরো ব্যাকটেরিয়া গুলো আছে, দেখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রেসপিরেটরি সিনসাইটিক্যাল ভাইরাস বা রাইনো ভাইরাস, এরা আসলে হচ্ছে ওই প্রোটিনটা খেয়ে বেঁচে থাকে, যে প্রোটিনটা মায়ের দুধের থেকে বাচ্চার কানের মধ্যে চলে গেছে। তাহলে ওটিটিস মিডিয়া কিন্তু বয়স্কদের বেশি হয় না, এটা বেশি হবে বাচ্চাদের। দেখো চলো আমরা রিস্ক ফ্যাক্টর গুলো একটু পড়ে ফেলি। দেখো 4 মাস থেকে 4 to 4 ইয়ার্স, এমনি বলবা 4 to 4 ইয়ার্স। দেখো মানে কি 4 মান্থ টু 4 ইয়ার্স, এই বাচ্চাদের ক্ষেত্রে হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। ডে কেয়ারে যারা থাকে, দেখো অনেক বাচ্চা একসাথে থাকে, তো এখানে বাচ্চাদের কেয়ার প্রপারলি নেওয়া হয় না। নিচু অবস্থানে শুয়ে বোতলে দুধ খাওয়ানোর সময় কিন্তু ঝামেলাটা হতে পারে। আর হচ্ছে এই যে এটা মনে রাখবা। আর একটা বিষয় হচ্ছে জ্বর যখন হয়, আমি এমনি বলি 4 মাস থেকে 4 বছর, তাপমাত্রাও 104, তাপমাত্রা 104 পর্যন্ত হতে পারে। সাইনোসাইটিসের তাপমাত্রা 102 হতে পারে। সাইনোসাইটিস 102, কিন্তু ওটিটিস মিডিয়া 104। অনেক কঠিন কথা পড়াই ফেলছি। এই কষ্ট হয়ে যাচ্ছে, মেলা কষ্ট হয়ে যাচ্ছে অনেক। সবাই একটু মুখস্থ করো ভাই, অল্প একটু, আর 1 মিনিট শেষ করে দেবো। 1 মিনিট না, 2-3 মিনিট আর কি, ঠিক আছে? এই দেখো তাপমাত্রা 104। তাহলে তোমরা আমাকে বলো কত বছর বয়সের বাচ্চার ওটিটিস মিডিয়া হওয়ার ঝুঁকি বেশি থাকে? প্রথম প্রশ্ন, কত বছর বয়সী বাচ্চার? পরবর্তী প্রশ্ন, ওটিটিস মিডিয়ার তাপমাত্রা কত হতে পারে? ওটিটিস মিডিয়ার তাপমাত্রা কত হতে পারে? এটা একটু কমেন্ট করে ফেলো। চলে যাচ্ছি সামনের দিকে। ঠিক আছে, নিউমোনিয়ার ভ্যাকসিন দিয়ে রাখলে কাজ হবে। দেখো সিগারেটের একটা পুরা শলাকায় 4000 রাসায়নিক পদার্থ থাকে। আপনি কি সিগারেট খান? আপনি কি সিগারেট খান না? এই দেখেন, এই যে একটা সিগারেট, সুন্দর ছিল সিগারেটের ছবি, এই যে ধোয়া উঠে যাচ্ছে। কেমন হলো আমার সিগারেট আঁকা? তোমরা একটু কমেন্ট করে দাও। এই সিগারেটটার নাম হচ্ছে ব্যান লিফ না কি গোল্ড লিফ? গোল্ড ব্যানসন। ওই দেখেন আমাদের একজন অফিসিয়াল ভাই বলছে এটার নাম হচ্ছে ব্যানসন। ব্যান নাম লিখে দিলাম, ব্যান। তো এই যে সিগারেট, এই সিগারেটে 4000 রাসায়নিক পদার্থ আছে। কয় হাজার রাসায়নিক পদার্থ আছে? 4000। ভাই যে নাম বললেন, আপনি জানেন কতগুলো রাসায়নিক পদার্থ আছে? 4000। কতগুলা? 4000। আর এই সিগারেটটা ধরে যখনই কেউ 1 টান দেবে,
যে ভাই আমি আজকে এক টান দিলাম, এক টান দিলে তখন 500 রাসায়নিক পদার্থ যাবে। কয়শো? 500। এক টানে 500, পুরা সিগারেটে 4000। এই এক টানে কত? 500 দিচ্ছে নাকি এক টান? না ভাই। ও ঠিক আছে, পুরাটা টানছো? না ভাই। তাহলে এক টানে 500, পুরা সিগারেটে ছিল 4000। তাহলে বলো তো একটা সিগারেটে কয় টান হয়? আইকিউ আইকিউ দেখি কেমন আইকিউ আছে তোমাদের। বলো একটায় যদি 500 হয় এক টানে, পুরা সিগারেটে 4000 হলে একটা সিগারেটে কয় টান হয়? একটা সিগারেটে কত টান হতে পারে কমেন্ট করে দাও। চলো আমরা এক্সট্রা দুটা দেখে ফেলি। এই কালো জগতের আলো, কালোই সব থেকে ভালো, তাই আমি সব সময় কালো পরি, কালোই থাকি, নিজের বডির কালার জামার কালার সেম রাখি। দেখো সবসময় ভাইবো না যে সাদাই ভালো, তো এই মনে করে যে আর বলবো না কি, সত্যি কথা বলে দেবো, জয় ভাই তো বিয়ে করছে বুঝছো, তা বিয়ে করার আগে উনি ঠিকই করছে যে বিয়ে করার আগে মেয়ে যারে বিয়ে করবে তার এক্সরে দেখে বিয়ে করবে। মানে মেয়ে যে বাইরে দিয়ে সাদা হলে হবে তা না, তার এক্সরে হইতে হবে সাদা, পরে সাদা এক্সরে আবার মেয়ে বিয়ে করছে। দেখো এরকম। আর এটা হচ্ছে কালো এক্সরে। তাই এক্সরে যত কালো হবে তত ভালো, এক্সরে সাদা সাদা থাকা কিন্তু ভালো না, বুঝছো। এই যে সাদা সাদা জায়গাগুলা পানি জমাট বাঁধা ইন্ডিকেট করে, বুঝছো। কিন্তু এই যে কালো জায়গাটা দেখো ফ্রেশ একটা ফুসফুসকে ইন্ডিকেট করে। তাই অধূমপায়ীর এক্সরে সবসময় কালো হয়, ধূমপায়ীর এক্সরে কালোর মধ্যে সাদা ছোপযুক্ত হয়, কালোর মধ্যে সাদা ছোপযুক্ত। দেখো অসংখ্য ছোপের মতো চিহ্ন দেখা যায়, কিন্তু সকল অঞ্চল স্বচ্ছ এবং কি থাকবে? পরিষ্কার থাকবে। তাহলে এক্সরে কালো ভালো নাকি সাদা ভালো, এটা তোমার পারতে হবে, ঠিক আছে। চলো সামনের দিকে যাই। এবার আমরা দেখবো ফুসফুসের কিছু রোগ নিয়ে আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে। দেখো ক্যান্সার সৃষ্টি করে কে কে? কার্বন মনোঅক্সাইড, টার, নিকোটিন, মনিটার, কার্বন মনোঅক্সাইড, নিকোটিন, টার ক্যান্সার সৃষ্টি করে। মনিটার, চোখের মনিটার ক্যান্সার হয়েছে, মনিটার ক্যান্সার, মনোঅক্সাইড, নিকোটিন, টার। এই বুঝতে পারো, সিরিয়াস আমার দিকে তাকা। হ্যাঁ এবার বল, মনোঅক্সাইড, নিকোটিন, টার কি হলো? আবার বল, মনোঅক্সাইড, নিকোটিন, টার, এই তিনজন ক্যান্সার সৃষ্টি করে। তাহলে দেখ ক্যান্সার সৃষ্টি করে কে কে? মনোঅক্সাইড, নিকোটিন, টার, মনোঅক্সাইড, নিকোটিন, টার। এই দেখো এমফাইসেমা না, এমনি বলবা এমফাইসেমার ফ পেটে ফাঁকা জায়গা, ফুসফুসের অ্যালভিউলাস পেটে ফাঁকা জায়গা হলে তখন তাকে বলে এমফাইসেমা। তাহলে দেখো এমফাইসেমা মানে কি? পেটে ফাঁকা জায়গা। বল 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 বল, আমার সাথে বল। পেটে ফাঁকা জায়গা হলে কি বলবা? এমফাইসেমা। আবার বলো, আবার বলো। এই পেটে ফাঁকা জায়গা হলে কি বলবা? এমফাইসেমা, ঠিক আছে। ব্রঙ্কাইটিস, কার্বন মনোঅক্সাইড, এই যে নাম মনে রাখবি, ভুলে গেলেও পৃথিবী ভুলে যাবে কিন্তু ওই কার্বন মনোঅক্সাইড বলবি না। ব্রঙ্কাইটিস মানেই কার্বন মনোঅক্সাইড। বলো 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 বলো, কি বলবা? ব্রঙ্কাইটিস মানেই কার্বন মনোঅক্সাইড। এমফাইসেমা পেটে ফাঁকা জায়গা, মনিটা ক্যান্সার, ঠিক আছে। মনিটা ক্যান্সার, এমফাইসেমা পেটে ফাঁকা জায়গা, এমফাইসেমা পেটে ফাঁকা জায়গা, ঠিক আছে। এই বাংলা মুভির একটা কথা মনে আছে, ওই যে নায়িকা নায়করে বলে, রানা আমি তোমাকে ছাড়া বাঁচবো না রানা, আমি তোমাকে অনেক ভালোবাসি রানা। না 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 মেম সাহেব, এ হতে পারে না। আমি কোথায় এক গরিবের ঘরের সন্তান, আপনি ধনীর ঘরের আলালি কন্যা, আমাদের মাঝে কখনো প্রেম হতে পারে না। ভালোবাসা ধনী গরিব মানে না রানা, ভালোবাসা শুধু ভালোবাসাকেই চেনে। না মিম সাহেব না, চৌধুরী সাহেবকে আমি এভাবে ঠকাতে পারবো না। আমি প্রতারক নই, আমি সম্পত্তির লোভে আপনাকে ভালোবাসতে পারবো না। আমি তো সম্পত্তি কথা চিন্তাও করিনি রানা, আমি শুধু তোমাকে চেয়েছি। এ সম্ভব না মেম সাহেব। ঠিক আছে, আজ আমি আমার ভালোবাসা প্রমাণ করবই, জীবন দিয়ে হলেও আমি আমার ভালোবাসা প্রমাণ করব। এই বলেই নায়িকা যে দেয় পানিতে লাফ, নায়ক যায়
যে নায়িকারে তোলে, লাভ দিয়ে যে তোলে, মেম সাহেব বলে তুলে নিয়ে আসে, তুলে আইনে এরপরে হচ্ছে এই যে কই 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 ওই কই কই ছবিটা কই খেলবো না, এই তো ইয়েস, এই যে প্রসেস এটাই হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, সিপিআর, কার্ডিও পালমোনারি কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। বলো কি বললাম? এই দেখো, এই যে সিপিআর, সিপিআর কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। সিপিআর দেয়, সাথে সাথে গান শুরু হয়, লা 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 লা, তখনই হচ্ছে মুভি শেষ হয়ে যায়, লেখাটা সমাপ্ত। ঠিক আছে, সবাই তাহলে শিখে নিলাম সিপিআর মানে কি, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। কারো কিছু বলার থাকলে বলে ফেলো, দেখে ফেলি। ভাই থাক, পড়ান, ভালোবাসা, পারফেক্ট পারফরমেন্স, আপনার তো নায়ক হওয়া উচিত ছিল। থ্যাংক ইউ এম মুক্তি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা একদম শেষে চলে আসছি। সিপিআর মানে কার্ডিও পালমোনারি রেসপিরেশন রিসাসিটেশন, সরি কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এটুকু একটু মনোযোগ দিয়ে পড়ো, ফেটে ফাঁকা জায়গা হলে তখন সেটাকে বলবা এমফাইসেমা। ঠিক আছে, দ্যাটস ইট ফর দ্য সেন্টার টুডে।